এই আন্দোলন করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে আসলে অনেকের কাছে সেটা কন্ট্রিবিউশন এবং আমার কাছে পেশাগত দায়িত্ববোধ। আমরা আসলে পুরো জুলাই মাস জুড়ে এমন একটা সময় কাটাচ্ছিলাম, এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম যেখানে প্রতিনিয়ত সামাজিক মাধ্যম জুড়ে এত আহত বিক্ষুব্ধ এবং নিহত চিত্রগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসছিল, সেগুলো থেকে আমাদের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করছিল। ব্যক্তিগতভাবে আমার ভিতরে অপরাধ বোধ জন্ম নিয়েছিল যে আমি কোনোভাবেই তাদের পাশে দাঁড়াতে পারছি না, এবং আমার পেশাগত দায়িত্ববোধের বাইরেও আমার সামাজিক দায়বদ্ধতা তো থেকেই যায়। সেই জায়গা থেকে প্রথমবার আমি যখন বাসা থেকে অনেকগুলো আহত শিক্ষার্থীকে আহত অবস্থায় পুলিশের ধাওয়া পাল্টে ধাওয়ার মুখে দেখলাম যে তাদের শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে, আমি তখন ব্যালকনিতে দাঁড়ানো, এবং আমি যেহেতু ধানমন্ডি এলাকার বাসিন্দা, বাসার ঠিক সামনের রাস্তাটাতে বিভিন্ন ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনগুলো হচ্ছিল। তো তখন আমার ব্যালকনি থেকে দেখে মনে হলো যে সবার মতো করে যদি দাঁড়িয়ে দেখে থাকি তাহলে হয়তো নিজের কাছে দিন শেষে নিজের যে জবাবদিহিতার একটা বিষয় থাকে, সেখান থেকে আমি হয়তো হেরে যাব। আমার দায়বদ্ধতা, আমার অপরাধবোধ এবং আমার পেশাগত জীবনের যে দায়, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমার কাছে তখন মনে হলো যে আমার নিচে গিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য, এবং আমি সেই জায়গা থেকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং নিচে গিয়ে বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়াতেই দেখলাম সেখানেও কিন্তু আমার সহকর্মী একজন নারী চিকিৎসক। আমরা নারীরা কোথায় গেল, গণ অভ্যুত্থানে নারীদের সংলাপ নিয়ে কথা বলছি, আমার পাশে আমি সহযোদ্ধা হিসেবে পেয়েছিলাম আমার সহকর্মী নারী চিকিৎসক, এবং আমার সাথে তিনিও আজ এখানে, এবং তিনিও আপনাদেরকে অনেক কিছু গল্প শোনাবেন, হয়তো তার অভিমত, তার অভিব্যক্তি, তার কোন ভাবনা থেকে তার নিচে নেমে যাওয়া এবং তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকটি সে হয়তো প্রকাশ করবে। এবং আমি নিঃসন্দেহে বলতে চাই যে আমরা এই দুজন চিকিৎসক মিলে যে পদক্ষেপটা নিয়েছি, 100 ঊর্ধ্ব শিক্ষার্থীদের আমরা আমাদের গ্যারেজে ট্রিটমেন্ট করেছি, ফার্স্ট এইড ট্রিটমেন্ট, যে উদ্যোগটা আমরা নিয়েছি সেখানে সবচাইতে বড় অবদান যে মানুষগুলো ছিল তারাও কিন্তু নারী। তারা ওই মুহূর্তে আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা নারী সদস্য আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে বলেছে, তোমরা শুরু করো, আমরা তোমাদের পাশে আছি। এটা ওই মুহূর্তের জন্য আমাদের মানসিকভাবে নিজেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটি কারণ। আসলে ওই মুহূর্তে কেউই কারো পাশে দাঁড়াচ্ছিল না। আমরা লক্ষ্য করেছি গ্যারেজগুলোতে তালা বন্ধ করা ছিল, এবং প্রত্যেকটা গ্যারেজে ওই আহত শিক্ষার্থীরা পানি চাচ্ছিল, আমাদের একটু পানি দিন, আমাদের একটু সাহায্য করুন। কোনোভাবেই কেউ সাহায্য করছিল না। এবং আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতির প্রত্যেকটি নারী সদস্য ওই মুহূর্তে যদি এই সাপোর্টটা আমাদের না দিত, আমরা হয়তো 100 ঊর্ধ্ব আহত শিক্ষার্থীদের কোনোভাবেই সাহায্য করতে পারতাম না। এবং আমরা দেখেছি ওই সময়টা এত বেশি আমরা সাপোর্ট, কি বলবো, সাপোর্ট, যে সাপোর্টটা আমরা একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ, মানবিকতা বোধ নিয়ে যে জায়গাটাতে এগিয়ে যাওয়ার কথা ছিল, অনেকেই সেখানে এগিয়ে যেতে পারেনি। হয়তোবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল, কিংবা ধাওয়া পাল্টে ধাওয়ায় তারা যে আহত হবে সেটির ভয় ছিল। ভয়ের জায়গা থেকে অনেকে আসতে পারিনি, কিন্তু আমরা এসেছি, এবং আমরা প্রথম কিছু ছাত্রদের ট্রিটমেন্ট শুরু করেছি আমাদের সিদ্ধান্তের জায়গা থেকে। এবং প্রথম আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছে যা যা ফার্স্ট এড সামগ্রী প্রত্যেকের রুমে ছিল সেগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। তো আমরা এভাবে শুরু করেছি, এবং খবরটি আসলে খুব দ্রুতই ছড়িয়ে যায় যে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছি আমাদের বাসার গ্যারেজটিতে, এবং তারা আসলে নিরাপদ স্থল ভাবছিল এটিকে। ওই নিরাপত্তার জায়গা থেকে অনেকেই আসা শুরু করলো, এবং একজনের পর একজন ক্রমাগত আসতে থাকলো। তো আমাদের কাছে তো এত ট্রিটমেন্ট সামগ্রী ছিল, খেয়াল করলাম যে আশেপাশে যে ফার্মাসিগুলো যেহেতু ধাওয়া পাল্টে দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ফার্মাসি ওই মুহূর্তে বন্ধ করে দেয়া। তো বন্ধ করে দেওয়ার কারণে আমাদের একটু ফার্মাসি থেকে ওষুধ আনাটাতে বেগ পেতে হলো। তো সেখানেও একজন নারী এগিয়ে আসলো। আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি যিনি ওয়াইফ, তিনি ওই মুহূর্তে একজন ফার্মাসিওয়ালার কাছে গিয়ে তাকে ফার্মাসির দোকানটি খুলিয়ে যত কিছু আমাদের ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সবকিছু এনে আমাদেরকে বলেছে, তোমরা শুরু করো, যত রকম সাপোর্ট দরকার আমরা তোমাদের দেব। আমরা এভাবে পরপর 2 দিন ট্রিটমেন্ট করেছি, এবং আমি খুব আশ্চর্যের সাথে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে আমরা 2 দিন আন্দোলনে যে আহত শিক্ষার্থীদের ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা এমন অনেক নারী, মা, বোন কিংবা খালাদের পেয়েছি যাদের আমরা চিনি না, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে
জানতে পেরেছি যে এখানে দুজন নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে এবং তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিং এ আমাদের সহায়তা করেছে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট। আমরা নারীরা আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই, আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই, কোনোভাবেই পিছিয়ে থাকতে পারি না। এবং আমি বলতে চাই, আমি একজন চিকিৎসক, চিকিৎসা সেবার জায়গা থেকে নারী পুরুষকে কখনোই আমি আলাদা করে রাখতে চাই না। সেদিনও আমার ভাবনার জায়গা থেকে আমি কেবলমাত্র একজন মানুষ, মনুষ্যত্ব বোধ আমার মধ্যে আছে, সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে, এবং আমি একজন চিকিৎসক। দিন শেষে চিকিৎসা সেবার আমার যে ইথিক্যাল ওথ, যে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, সেই ভাবনা থেকে আমি প্রত্যেককে চিকিৎসা করেছি এবং আমি আত্মতৃপ্তিতে ভুগছি এখন যে আমি তাদের পাশে থাকতে পেরেছি। এটাই আমার হয়তো সবচেয়ে বড় অর্জন। আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমরা কোথায় গেলাম, আমরা কি পেলাম বা কতটুকু পেলাম বা কতটুকু হারালাম। আমি মনে করি আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এবং 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্ববোধ এবং আমার কর্মস্থলে কর্মের জায়গাটা একইভাবে চলছে। আমি একইভাবে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছি, একইভাবে চলছে। আবারও রাষ্ট্রের প্রয়োজনে যদি আমাকে কখনো প্রয়োজন হয়, আমি ডাক্তার অর্থী জুকরিফ কথা দিচ্ছি, একজন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমি আবারও সামনে এসে দাঁড়াবো এবং এটা আমার নিজের প্রতি নিজের ওথ। আর আমরা অনেকে হয়তো বলছি যে এই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে যে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো গঠন করা হচ্ছে এখনো, সংস্কার কমিশন আমরা যেটাকে বলছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে পুরুষদের উপস্থিতি যত পরিমাণ রয়েছে কিন্তু তুলনামূলকভাবে খানিকটা কম। আমি বিশ্বাস করি সেখানে নারীদেরও উপস্থিতি সমান হবে। এবং এই যে নারীরা আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সফলতা অর্জন করলাম, গণ অভ্যুত্থান করলাম, তেমনি রাষ্ট্র সংস্কারের কাজে যে নির্বাচন বা কিংবা সংস্কার কমিশনগুলো গঠন করা হলো, সেখানেও যেন আমরা কোনোভাবে বৈষম্যের শিকার না হই। এই বৈষম্যহীন একটি সমতার বাংলাদেশের জন্যই তো আমাদের এত আন্দোলন, এবং সেটি অর্জন করবার জন্য আমি বিশ্বাস রাখি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, পরিমার্জন হচ্ছে। সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠে সামনে একটি সমতার রাষ্ট্র দেখতে পারবো এবং সেখানে নারীদের উপস্থিতি পুরুষদের পাশাপাশি ইকুয়াল হবে, আমি সেটি বিশ্বাস করি। আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলেছি, আমি খুব ছোট্ট একজন তরুণ চিকিৎসক, আমার জায়গা থেকে আমার ভাবনাগুলো এমনই। আমি চাই সম্পূর্ণ বৈষম্যহীন একটি সাম্যের বাংলাদেশ, যেখানে আমরা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি সাম্যের বাংলাদেশ গঠন করতে পারবো এবং যেখানে দিন শেষে আমাদের পরিচয় হবে আমরা মানুষ, জাতি ধর্ম বর্ণগোত্র সবকিছুর উপরে গিয়ে আমরা আমাদের পরিচয় দিতে পারবো, হ্যাঁ আমরাই মানুষ এবং আমরাই পারি।